নির্বাচন ঘিরে বাড়ছে কূটনৈতিকদের দৌড়ঝাঁপ। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক, শীর্ষ দলগুলোর সঙ্গে প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ। মিয়ানমারের তোতারদিয়া দখলে মরিয়া আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী, ইয়াবা পাচার ও চোরাচালান নিয়ন্ত্রণ নিয়েতেই সংঘাত, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। কৌশলে নেওয়া হতো বিকাশ নম্বর, হ্যাক করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। র্যাবের জালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 3 বন্ধু, শতাধিক এনআইডি ও 50টিরও বেশি মোবাইল ফোন উদ্ধার। ব্যাংকে বাড়ছে অলস টাকার চাপ, বিনিয়োগের জায়গা না থাকায় বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ। ব্যাংক খাতের ভবিষ্যতের জন্য শঙ্কার বলছেন বিশ্লেষকরা। এবং ইরানে টানা 16 দিনের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানি ছড়ালো 650। নিরাপত্তা বাহিনীর 109 সদস্য নিহত। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, দাবি সরকারের। সকালের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নির্বাচন সামনে রেখে বাড়ছে কূটনৈতিকদের তৎপরতা। চলতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ও শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দল। এছাড়া প্রভাবশালী বিভিন্ন দেশের কূটনীতিকরাও সাক্ষাৎ করছেন শীর্ষ দলগুলোর প্রধানদের সঙ্গে। ফারুক বেরবিনের রিপোর্ট। নির্বাচন ঘনিয়ে এলেই কূটনীতিকদের দৌড়ঝাঁপ, সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের জন্য অনেকটা রেওয়াজি পরিণত হয়েছে। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। শনিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে সাক্ষাৎ করেন 3 দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। সেদিন বিকেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। একই দিন তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। এর আগের দিন শুক্রবার তারেক রহমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এদিন আলাদাভাবে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনারও। এর আগে বুধবার বিএনপি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তার আগের দিন গত মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন বেশ কয়েকজন কূটনীতিক। সোমবার তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এর আগে বুধবার জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক হচ্ছে কূটনীতিকদের। শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতাদের। এছাড়া রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হক সহ আরও 25 জনের মনোনয়ন বাতিল করেছে ইসি। তৃতীয় দিনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন 41 জনে। এদিকে নির্বাচনের দিন পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জামায়াতের প্রার্থী 9 জন। এখন পর্যন্ত আপিলে 3 জন প্রার্থিতা ফিরে পেলেও তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের জালে আটকে গেলেন চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। এদিকে যাচাই বাছাইয়ে বাদ পড়া জাতীয় পার্টির 35 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 21 জন প্রার্থিতা ফিরে পেলেও এ পর্যন্ত বাদ পড়েছেন 4 জন। দল দুটির নেতাদের অভিযোগ, সবার জন্য সমান আচরণ করছে না ইসি। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে
এই রাষ্ট্র সক্ষম। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী 1% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় বাদ পড়ছেন অনেকে। বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিক গেছে। নির্বাচন কমিশন আমাকে মঞ্জুর করেছে। আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কাজ করবে। আপিলটা তারা এলাও করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। এছাড়া নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে নবাগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 18 নির্বাচনে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে বিগত 3 নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান। 20,000-এর ইভিএম 2 লাখ টাকায় কেনা হয় বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যারা তুলে আনেন ভোটের নানা অনিয়ম ও দুর্নীতি। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। জানান, বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 2018 সালে নির্বাচনের আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই। আগের 3 নির্বাচনকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নির্বাচন তদন্ত কমিশনের প্রধান বলেন, 3টি নির্বাচন কারসাজির সঙ্গে জড়িত ছিলেন জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার একাংশ। বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয় এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে এর পুরোটাই ছিল under the guidance of the bureaucracy, under the civil government. ইভিএম নিয়ে প্রশ্ন তোলে কমিশন, জানায় বাড়তি খরচ দেখিয়ে ইভিএম কেনার মাধ্যমে হয়েছে ব্যাপক দুর্নীতি। ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর। মূল উদ্দেশ্যটা ছিল এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। 3 নির্বাচনকে গণতন্ত্রের মৃত্যু বলেও উল্লেখ করে তদন্ত কমিশন। It was the death of democracy in Bangladesh. সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে 33 আসনে 219 প্রার্থীর মধ্যে মাত্র 6 জন নারী প্রার্থী। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। তবে জাতীয় পার্টি সহ ছোট ছোট কয়েকটি দল প্রার্থী দিয়েছে মাত্র 6টি আসনে। অধিকার কর্মীরা বলছেন, রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও দলের ভেতরেই এর চর্চা নেই, যা ফুটে উঠেছে দলীয় প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এমনকি 24-এর গণ অভ্যুত্থানেও নারীদের ভূমিকা ছিল স্পষ্ট। রাজনীতির নানা চড়াই উতরাইয়ে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংসদ নির্বাচনে দলগুলোর পছন্দের তালিকায় নেই নারী নেতৃত্ব। রংপুর বিভাগের 33টি আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলো কোনো প্রার্থী দেয়নি। তবে জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি করে আসনে এবং বাসদ মার্ক্সবাদী 2টি আসনে নারী প্রার্থী দিয়েছে। এই নির্বাচনটা একটু আলাদা আমাদের জন্য। আমরা ভেবেছিলাম অনেক দিনের যে বঞ্চনা, অনেক দিনের যে দুঃখ কষ্ট, অনেক দিনের যে আন্দোলন, এত আমাদের কথা, এই কথাগুলোর কিছুটা হলেও
বাস্তবায়ন হবে, কিন্তু আসলে কিছুই হয়নি। নারীরা পিছিয়েই থাকলো, নারীদেরকে পিছিয়ে রাখাই হলো। অধিকার কর্মীরা বলছেন দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই, যা দৃশ্যমান হয়েছে প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। নারীদের সমর্থন নেব, আন্দোলনে নারীদেরকে আমি ব্যবহার করব, কিন্তু নারীদেরকে আমি প্রার্থী করব না, নারীদেরকে আমি সংসদে ঢুকতে দেব না, এই মনোবৃত্তি দিয়ে একটি উন্নত সমাজ ব্যবস্থা কোনোভাবেই চিন্তা করা যায় না আর কি। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সহ দলীয় কমিটির অন্তত 33% পদ নারীদের জন্য সংরক্ষণে বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রায় সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মিয়ানমারের অভ্যন্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ তোতারদিয়া দ্বীপের দখল নিতে আরাকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপগুলো সংঘাতে জড়িয়ে পড়ায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে সীমান্তবর্তী হাজার হাজার বাংলাদেশি নাগরিক। বিশেষ করে বাংলাদেশে ইয়াবা পাচারের পাশাপাশি চোরাচালান নির্বিঘ্ন করতে এই তোতারদিয়া দ্বীপের দখল রাখার কোনো বিকল্প নেই। কথিত রোহিঙ্গা নেতা নবী হোসেন ও তার অনুসারীরা দ্বীপ দখলের লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার পরেই মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে এসে পড়ার সংখ্যা বেড়েছে বলেও অভিযোগ স্থানীয়দের মাঝে। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফের লম্বারবিল সীমান্ত এলাকায় মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন অনেক মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নাপ নদী ও সীমান্তবর্তী এলাকায় যেতে হয় তাদের। আর এই মাছ শিকার করতে গিয়েই মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছেন স্থানীয় জেলেরা। আরো 250 মানুষ এখানে আছে, ওদের কাছে অস্ত্র সব হাতিয়ার সব ওইখানে জঙ্গলে জঙ্গলে সব রেখে আছে ওরা। মিয়ানমারের তুতারদিয়া দ্বীপ দখলকে কেন্দ্র করে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি এখন সশস্ত্র সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, তুতারদিয়া দ্বীপের নিয়ন্ত্রণ থাকলে সীমান্তের ইয়াবা ব্যবসা ও চোরাচালান কার্যক্রম সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই দ্বীপটিকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। যারা বিজিবি আছে বা অন্যান্য বাহিনী আছে, তাদের সকল বাহিনী দিয়ে যদি বর্তমান পরিস্থিতিতে যদি আমরা যদি একটা শক্ত যদি যে আইন শৃঙ্খলা বলয় সৃষ্টি করি, তাদেরকে অনেকাংশে রোধ করা যাবে। দ্বীপ দখলের এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এসে পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যে কোনো সময় প্রাণহানির আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ব্যবসার কারণে উঠাতে এখানে ব্যবসায়ী লালন করতেছে। অন্য মানুষ দেখেন আর দেশের মানুষ দেখে হিসাবে এটা গুড়ুম করি না পারে। যে ওখানে গুলি করতেছে, এখানে গুলি আসতেছে, মানুষ মারা যাচ্ছে, এইরকমই আর কি। এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত রোববার টেকনাফের হোয়াইকং ইউনিয়নের লম্বারবিল সীমান্ত এলাকা থেকে 57 জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে নবী হোসেন গ্রুপের 29 জন, আরসার 4 জন এবং RIM এর 21 জন সদস্য। সীমান্তের ওপারে সংঘাত থামার অপেক্ষায় এপারের হাজারো পরিবার। তারা চান নিরাপদ জীবন আর স্বাভাবিক জীবিকার নিশ্চয়তা। টেকনাফের নাপ নদীর জলসীমা থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া। নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার নতুন শুনানিতে রোহিঙ্গাদের প্রতি সুবিচারের দাবি জানান দেশটির অ্যাটর্নি জেনারেল। তবে সব অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নতুন করে শুনানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ন্যায় বিচারের দাবিতে আদালতের বাইরেও জড়ো হন অনেকেই। স্থানীয় সময় সোমবার নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। শুনানিতে গাম্বিয়ার প্রতিনিধি দাউদা জালো বলেন, রাখাইনে রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের তীব্রতা কল্পনার চেয়েও বেশি ছিল বলেও জানান গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল।
গাম্বিয়ার এই পদক্ষেপের পেছনে 57টি মুসলিম দেশের জোট ইসলামিক সহযোগিতা সংস্থার সমর্থন রয়েছে। গাম্বিয়া বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার না হলে ইতিহাসের জন্যও তা একটি কালো অধ্যায় হয়ে থাকবে। গাম্বিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক আদালতের উপর সকলের মনোযোগ সৃষ্টি করেছে। রোহিঙ্গারা সাধারণ মানুষ, তারা শুধু শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন চেয়েছিল, কিন্তু মিয়ানমার তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। নতুন করে শুনানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। অনেকেই সুবিচারের দাবিতে আদালতের বাইরে জড়ো হন। আমরা আদালতের কাছে গণহত্যাকারী স্বৈরশাসকদের শাস্তি দাবি করছি। এবার আমরা জোরালো কণ্ঠ আর সাহসী হৃদয় নিয়ে ফিরেছি। লক্ষ লক্ষ রোহিঙ্গার দাবি নিয়ে আমরা কয়েকজন এখানে উপস্থিত হয়েছি। 2017 সালে মিয়ানমারের রাখাইনে শুরু হয় সেনা অভিযান। জান্তা বাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া হত্যাকাণ্ড, ধর্ষণ এবং সহিংসতার শিকার হন অসংখ্য রোহিঙ্গা মুসলিম। পরে জাতিসংঘের এক তদন্তে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পায় জাতিসংঘ। যদিও অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। তাদের দাবি, সেনা অভিযান সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ ছিল। 2019 সালের প্রাথমিক শুনানিতে মিয়ানমারে তখনকার নেত্রী অং সাং সুচি অভিযোগকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শিল্পে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকে বাড়ছে অলস টাকার চাপ। বিনিয়োগের জায়গা না থাকায় এখন দীর্ঘমেয়াদী স্কিমে আমানত সংগ্রহ করছে। এমন পরিস্থিতি একদিকে ব্যাংকে মানুষের আস্থার আভাস দিলেও ভবিষ্যতের জন্য শঙ্কার বলে মনে করছে ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানের রিপোর্ট। 2025 সালে ব্যাংকের বাইরে মুদ্রার পরিমাণ ছিল 2,96,000 কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় 2,74,000 কোটি টাকায়। অর্থাৎ বালিশের নিচ থেকে মানুষ এখন টাকা বের করে রাখছেন ব্যাংকে। পুঁজিবাজারের অস্থিরতায় আর ট্রেজারি বন্ডে মুনাফার হার আগের তুলনায় কমেছে। ফলে মূল্যস্ফীতির চড়া দাম দিতে গিয়ে ব্যাংকের বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। বাংলাদেশ ব্যাংকের মতে কিছু ব্যাংকে আমানতকারীদের আস্থা কমলেও ব্যাংক খাতের উপর আস্থা রাখছে মানুষ। বিগত কোয়ার্টারের সাথে পরবর্তী কোয়ার্টার কম্পেয়ার করে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ 10% গ্রোথ দেখা গিয়েছে। আপনি বলতে পারেন অনাস্থা সৃষ্টি হয়েছে কতিপয় ব্যাংকের উপর, কিন্তু টোটাল ব্যাংকিং সেক্টরের উপর মানুষের অনাস্থা এসেছে, এটা আমি স্বীকার করি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংকে উদ্বৃত্ত ছিল 2,15,000 কোটি টাকা। 25 সালের জুনে বেড়েছে 2,65,000 কোটি টাকায়। অক্টোবর থেকে 3 মাসে আমানত বেড়েছে 37,000 কোটি টাকা। কিন্তু এই টাকার পাহাড়ে খুশি হতে পারছে না ব্যাংকগুলো, কারণ শিল্প বা উৎপাদনশীলের মতো উপযুক্ত বিনিয়োগ খাতের অভাবে বিপুল পরিমাণে এই টাকার প্রবাহ ও গতিশীলতা নেই। ফলে অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। যে লিকুইডিটি যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে তো ব্যাংক পড়ে থাকছে, এবং সেটা কিন্তু দায়, তার কারণ তার উপরে আবার আমানতকারীদেরকে সুদ দিতে হচ্ছে। এই রকমের উচ্চ তারল্য সেটা কিন্তু ব্যাংকের জন্য একটা বিপদ তৈরি করবে। মুদ্রানীতি যেটা আসছে, তো সেটাকে নমনীয় হতে হবে, এবং এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, তাহলে তখন এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে, এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে, এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকট হয়ে আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অর্থ বছরের শুরু থেকেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 7% নিচে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড়ের 2টি আসনে কে হবেন সংসদ সদস্য তা নিয়েই ব্যাপক আলোচনা চলছে। নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থীদের পক্ষে বিপক্ষে শহর থেকে শুরু করে গ্রামের হাট বাজার পর্যন্ত চায়ের আড্ডায় ভোটারদের মুখে মুখে ঘুরছে নানা হিসাব নিকাশ ও বিশ্লেষণ। মতভেদ থাকলেও একটি বিষয়ে সবাই একমত, ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তার কাছেই মানুষের প্রত্যাশা নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। পঞ্চগড়ের মানুষের সেই প্রত্যাশা ও চায়ের আড্ডার আলোচনার কথা জানবো সোহাগ হায়দারের রিপোর্টে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় 2 আসনের ময়দানদিঘি এলাকায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে মানুষের আশা প্রত্যাশা কি তা জানতে আমরা আজ এসেছি চায়ের আড্ডায়। জানবো এখানকার মানুষের আশা প্রত্যাশার কথা। এর আগের কোনো সরকারেই
আমাদের এলাকার চিকিৎসা সেবা উন্নয়ন কেউ করেনি। বদা উপজেলায় যেন ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে তৈরি হয় এবং এখানে বিভিন্ন ডাক্তার যাতে পাওয়া যায়। আমি একজন পঞ্চগড় জেলার নবীন ভোটার হয়ে এতটুকুই বলতে চাই, যে কোনো দলেরই প্রতিনিধি আসুক না কেন, তারা যেন আমাদের এই জেলাটিকে, পঞ্চগড় জেলাকে মাদক মুক্ত করতে পারে। আমাদের এখানে সেরকম মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। পঞ্চগড় 2 আসনে যারা নির্বাচিত হয়ে আসবে, ওনারা যাতে আমাদের এই 2 আসনে যেন কর্মসংস্থানের ভালো ব্যবস্থা করে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন প্রায় 10 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় সোমবার রাত 8:45টায় বিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ এলাকা সংলগ্ন পরিত্যক্ত ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তুলা থেকে শুরু করে শুকনো কাঠসহ প্লাস্টিকের মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে পরিত্যক্ত এলাকা হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি, হতাহতের ঘটনাও ঘটেনি। ধারণা করা হচ্ছে ছিন্নমূল শিশুরা খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের সময় এই ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। কুকুর, বিড়াল সহ পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীর চাপ বাড়লেও হাসপাতালে নেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। এতে বিপাকে পড়ছেন রোগীরা। দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন প্রায় 400 রোগী চিকিৎসা নিতে আসেন, তবে পর্যাপ্ত সরবরাহ নেই ভ্যাকসিনের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিবনের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে নেই জলাতঙ্ক প্রতিরোধক, কিন্তু দিন দিন বাড়ছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। এ চিত্র দিনাজপুর সদর হাসপাতালের। সিভিল সার্জনের তথ্য মতে পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন 400 রোগী ভিড় করেন, তবে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না থাকায় পড়তে হচ্ছে বিড়ম্বনায়। মানুষকে যে কুত্তা কামড়াচ্ছে, এই কুত্তা কিন্তু ভ্যাকসিন হাসপাতালে পাওয়া যাচ্ছে না। বাইরে মার্কেট থেকে টাকা দিয়ে নিব, তারপরেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থা আমাদের এখানে শত শত মানুষ রোগীরা ভোগান্তিতে। চিকিৎসকরা জানান, কুকুর, বিড়াল অথবা বাদুড়ের কামড়ে র্যাবিস বা জলাতঙ্ক রোগ হয়, তবে দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন নিলে মৃত্যু ঝুঁকি শূন্যে নেমে আসে। কিন্তু হাসপাতালগুলোতে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাড়ছে উদ্বেগ। অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা গত 1 মাস ধরে এইটার সাপ্লাইটা পাচ্ছি। উপজেলাগুলোতে অনেক উপজেলা আমাদের এই ভ্যাকসিন সাপ্লাই আছে, যেমন আমাদের কাহারোলে আছে, বীরগঞ্জে আছে, ফুলবাড়িতেও আছে। তা আমি পরামর্শ দেবো, যদি এই সমস্ত জায়গা থেকে যেন সদর হসপিটালে না আসে, তাহলে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও যেখানে আমাদের সাপ্লাই আছে সেখানেও তারা এই ভ্যাকসিনটা নিতে পারবেন। আর চিকিৎসকদের পরামর্শ, পোষা প্রাণী আক্রমণে প্রথমে সাবান ও পানি দিয়ে ক্ষতস্থানে 15 মিনিট ধুতে হবে, এরপর ঘণ্টাখানেকের মধ্যেই হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দিতে হবে। সময় সংবাদ, দিনাজপুর। মাদারীপুরে শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, কাশি, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানান রোগ। জেলা হাসপাতালে এই মুহূর্তে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। গত কয়েকদিন ধরে মাদারীপুরে শৈত্যপ্রবাহ চলছিল, তবে আজকে সকাল থেকে কিছুটা ঠান্ডা কমেছে, কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা হাসপাতালে কিন্তু বেড়েই চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি শিশু ওয়ার্ডে। এই শিশু ওয়ার্ডে 40টি আসন রয়েছে, অর্থাৎ 40টি বেডের বিপরীতে আজকে সকাল পর্যন্ত ভর্তি আছে 56টি শিশু, অর্থাৎ আসনের বিপরীতে আরো 16 রোগী বেশি রয়েছে। অর্থাৎ মাদারীপুর জেলা 250 হাসপাতালে প্রতিটি ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা কথা বলেছিলাম চিকিৎসকের সাথে, তারা জানিয়েছেন যে এই ঠান্ডা মৌসুমে শিশু এবং বৃদ্ধদের আসলে রোগ বেড়েই চলছে। বিশেষ করে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি সহ নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং তারা বলছেন যে সকল রোগের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসতে হবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়া তারা জানিয়েছেন যে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম যে বিশেষ করে শিশুদের যারা রয়েছে তাদের এই ঠান্ডার জনিত কারণে কিন্তু যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন, এবং এখানে আমরা দেখেছি যে গত 1 মাসে অসংখ্য শিশু এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অর্থাৎ নিউমোনিয়া যে রোগটি সেটি কিন্তু আক্রান্ত হচ্ছে বেশি, এবং এই রোগের উপসর্গ
উপসর্গ দেখা মাত্রই কিন্তু হাসপাতালে ছুটে আসার কথা বলছেন চিকিৎসকরা। এছাড়া যারা বৃদ্ধ রয়েছেন তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছেন। ঠান্ডার কারণে শৈত্যপ্রবাহ গত এক সপ্তাহ ধরে কিন্তু বেড়েই চলছিল, যেহেতু আজকে একটু কমেছে, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কমেনি। অর্থাৎ রোগী যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালে ছুটে আসছেন এবং দিনমজুর যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু এই ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং এই হাসপাতালে ছুটে আসছেন। তো সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের 250 হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ যুক্ত ছিলেন মাদারীপুর থেকে। কুড়িগ্রামে গত কয়েকদিন কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের বীজতলা। নতুন করে অঙ্কুরিত হচ্ছে না বীজ। এতে ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অন্য এলাকা থেকে বোরোর চারা এনে সমন্বয় করে রোপণের পরামর্শ কৃষি বিভাগের। বাদশা সৈকতের তথ্য ও জামিন মিয়ার ছবিতে রিপোর্ট। হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হচ্ছে বীজতলা। অন্যদিকে বিলম্বে তৈরি করা বীজতলায়ও অঙ্কুরিত হচ্ছে না বীজ। আবাদ মৌসুমে নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় দুশ্চিন্তায় কৃষক। গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে ছিল কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট। পাওয়া যায়নি প্রয়োজনীয় সূর্যের আলো। এতে কুড়িগ্রাম সদর উপজেলার কয়েকশো একর জমির বীজতলার বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন শীত ও কুয়াশার প্রকোপ থেকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না বীজতলা। এতে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বীজগুলো বপন করেছি, অধিক শীতের কারণে কুয়াশার কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যা গাজাইছে বীজ যে কয়টায় কিন্তু তাকে শীতে নষ্ট করে ফেলাইছে। ভীষণ পাচ্ছে এখন হিমের কারণে ভীষণ নষ্ট হয়ে গেছে। এখন ভূমিভাগ কিভাবে গাড়মো, এখন এটা কি করবো না করবো কোনো চিন্তাই করি পাচ্ছি না। 53 হেক্টর জমির বীজতলা এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলা রক্ষার চেষ্টার সঙ্গে অন্য এলাকা থেকে বোরোর চারা এনে সমন্বয় করে রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। প্রায় 53 হেক্টর বড় বীজতলা আক্রান্ত হয়েছে ঠান্ডাজনিত সমস্যার কারণে। আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি, যদি কোনো কারণে শৈত্যপ্রবাহ যদি খুব বেশি বিরূপ আবহাওয়া দেখা যায়, সেক্ষেত্রে যদি বড় বীজতলা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 6500 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে 5895 হেক্টর। সময় সংবাদ, কুড়িগ্রাম। রংপুর অঞ্চলে পানির চেয়ে কম দামে মিলছে আলু। হিমাগারে থাকা পুরনো আলু বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা কেজি দরে। আর আগাম আলুর চাহিদা না থাকায় তা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজিতে। এমন পরিস্থিতিতে আলুর দামে ধস নামায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষক ও হিমাগার মালিকরা। তবে সংশ্লিষ্টদের দাবি, আলুর উৎপাদন বেশি হওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতির। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুর রশিদ জীবন। গেল মৌসুমে আলুতে ব্যাপক লোকসানের পর এবার আগাম আলু চাষে আশায় বুক বেঁধেছিল চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেই আলু নিয়েও কৃষকদের মাঝে এখন রাজ্যের হতাশা। 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়ে গেছে এই পুরো জমিটা। অত টাকায় তো আমাদের হবে না। ব্যাপারীরা ওরা জমিতে আসে না, আমরা নিজে তুলি, নিজে দিয়ে এসে মন মতন টাকা দেয়। বাজার মূল্য কত তা আগাম আমরা জানতে পারি না। ঢাকা, চট্টগ্রাম, রাজ্যে আমরা বিভিন্ন জায়গায়, সিলেট আলু নিচ্ছে না, আমাদের দেওয়ার মতো জায়গা নেই। গত মৌসুমের শুরুতে বিভাগের 116টি হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছিল 11,10,000 মেট্রিক টন। মৌসুমের শেষে ডিসেম্বর মাসেও যার মজুত ছিল প্রায় 2 লাখ মেট্রিক টন। কৃষকরা হিমাগার থেকে আলু বের না করায় বাধ্য হয়ে 2 থেকে 3 টাকা কেজিতে বিক্রি করছেন মালিকরা। 2 থেকে 3 টাকা, 3.5 টাকা কেজিতে কম বেশি বিভিন্ন জাতের আলু আছে, এই আলুগুলো আমরা বিক্রি করতেছি। এতে আমরা কোল্ড স্টোরেজে ক্ষতি হয়েছে এবং পাশাপাশি যারা আলু গ্রাহক তারা তো 100% ক্ষতি। কৃষি বিপণন অধিদপ্তর বলছে চাহিদার থেকে উৎপাদন বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। এক বাজারে হিউজ পরিমাণ পুরাতন আলুটাই রয়েছে, এর সাথে আবার নতুন আলু, মানে আলুর পর্যাপ্ত সাপ্লাই মার্কেটে রয়েছে। এই সাপ্লাইটা নতুন এবং পুরাতন আলু মিলে আমার যে সাপ্লাইটা বেশি হওয়ার কারণে মার্কেটে একটু হচ্ছে প্রাইস ফল করছে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে 1,06,000 হেক্টর জমিতে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,25,000 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার পথে নামে বামপন্থী রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে কলেজ স্ট্রিট থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলার মার্কিন তথ্য কেন্দ্রের সামনে।
বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। সোমবার স্থানীয় সময় বিকেলে কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার মার্কিন তথ্যকেন্দ্র পর্যন্ত মিছিল করে ভেনেজুয়েলায় আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো। স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। প্রতিবাদকারীদের কণ্ঠে শোনা যায় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র স্লোগান। মিছিলে অংশ নেওয়া বাম কর্মী সমর্থকদের হাতে ছিল ট্রাম্প বিরোধী পোস্টার ও ব্যানার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব ভূমিকারও কড়া সমালোচনা করা হয়। ব্যানার ফেস্টুনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ ফুটে ওঠে স্পষ্টভাবে। বামপন্থীদের অভিযোগ, বিশ্বজুড়ে অশান্তির পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা সব জায়গাতেই মার্কিন আগ্রাসন চলছে বলেও দাবি আন্দোলনকারীদের। সারা পৃথিবী জুড়েই প্রবল বিক্ষোভ চলছে। আমেরিকা যেভাবে দখলদারি করতে চাইছে দীর্ঘদিন ধরে, তার সবচেয়ে খারাপ নিদর্শন হয়েছে এই ঘটনা। সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ, যে বিরোধিতা করার উচিত, সেটা তারা দিচ্ছেন না। মিছিল শেষে ধর্মতলার মার্কিন তথ্যকেন্দ্রের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রশাসনের পাশাপাশি মোদির তীব্র সমালোচনা করেন বামপন্থী নেতা বিমান বসু। সাম্রাজ্যবাদী যে লুটেরা বাহিনী, তাদের যে দেশেই এই কাজ হোক না কেন, তারা যে দেশেই এই কাজ করুক না কেন, ভারতের বামপন্থী দলগুলো, পশ্চিমবাংলা বামপন্থী দলগুলো তার বিরোধী। মাদক পাচারের অজুহাতে রাতের আধারে মাদুরোকে স্ত্রীসহ তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলার অপরিশোধিত তেলই আসল লক্ষ্য বলে দাবি বামপন্থী নেতৃত্বের। বিশ্বের জনমতের সমর্থনে সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নার্সদের ধর্মঘটে অচল বিভিন্ন হাসপাতাল। একযোগে কাজে নামেননি 15,000 নার্স। নিরাপত্তা কর্মী সংকট আর স্বাস্থ্য সুবিধা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিলেই এই প্রতিবাদে নেমেছেন তারা। ধর্মঘটে অচল শহরের একাধিক শীর্ষ হাসপাতাল। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 6টা থেকে নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালের কলাম্বিয়া ক্যাম্পাসের বাইরে পিকেটে বসেন নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মাউন্ট সিনাই, মন্টিফিউর সহ বেশ কয়েকটি বড় হাসপাতালের 15,000-এর বেশি নার্স কাজে যোগ দেননি। নার্স ইউনিয়ন বলছে, মাসের পর মাস আলোচনা হলেও মূল দাবিতে হয়নি কোনো অগ্রগতি। নার্সদের প্রধান দাবি রোগীর জন্য নিরাপদ স্টাফিং, নিজেদের স্বাস্থ্য বীমা রক্ষা এবং কর্মস্থলে সহিংসতা ঠেকানো। সম্প্রতি নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালে গুলিবর্ষণ এবং মাউন্ট সিনাইয়ে বন্দুক হামলার আতঙ্ক নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। নার্সদের অভিযোগ, পর্যাপ্ত কর্মী না থাকায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ধর্মঘট চললেও রোগীর পরিষেবা চালু রাখা হবে। মাউন্ট সিনাই জানিয়েছে, অস্থায়ী নার্স নিয়োগ করে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান বলছে, তারা ন্যায্য চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত। ধর্মঘটরত নার্সদের সমর্থনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, সংকটের সময় নার্সরাই সব সময় সামনে থেকেছেন, তাদের মূল্য নিয়ে কোনো প্রশ্ন নেই। মেয়রের এই বক্তব্যে আন্দোলন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন ইউনিয়ন নেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর। ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসির নিরাপত্তা কনসার্ন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এখনও আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ সহ বাংলাদেশ ভারতে গেলে বিঘ্নিত হবে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, সেখানে জার্সি কিংবা পতাকা পরে ঘুরে বেড়ালেও আছে শঙ্কা। একই সঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে, সমস্যা হবে আরও ঘনীভূত।
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে আইসিসি তার পূর্ণ জবাব না দিলেও জানিয়েছে তার নিরাপত্তা কনসার্ন, যা বিশ্লেষণ করে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতে গিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ভারতে গিয়ে ম্যাচ খেলার কথা কলকাতা আর মুম্বাইয়ে। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে এই ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই আর কেরালায়। তবে নিরাপত্তার প্রশ্নে সেটাও সম্ভব না বলে স্পষ্ট জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই, ইন্ডিয়াতে কি আপনি মানে আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই। ভারতের প্রভাবে আইসিসির নিরপেক্ষতা সবসময়ই প্রশ্নবিদ্ধ। সেখান থেকে বেরিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা চাইলেই বাংলাদেশের জন্য ব্যবস্থা করতে পারে নিরপেক্ষ ভেন্যু, যেখানে শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের খেলতে কোনো আপত্তি নেই বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এদিকে ক্রীড়া উপদেষ্টা এমন দাবি করলেও নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন ঘিরে বাড়ছে কূটনৈতিকদের দৌড়ঝাঁপ। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক, শীর্ষ দলগুলোর সঙ্গে প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ। মিয়ানমারের তোতারদিয়া দখলে মরিয়া আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী, ইয়াবা পাচার ও চোরাচালান নিয়ন্ত্রণে নিতেই সংঘাত, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। এবং ইরানের টানা 16 দিনের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানি ছড়ালো 650, নিরাপত্তা বাহিনীর 109 সদস্য নিহত, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, দাবি সরকারের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মিসবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।